সবাইকে স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অধিকার মানবাধিকারের সীমানা অনুষ্ঠানটি নিবেদন করছে ইউরোপিয়ান ইউনিয়ন আর্টিকেল 19 এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সিভিক স্পেস বা নাগরিক স্থান এমন একটি স্থান যেখানে মানুষেরা তাদের মানবাধিকার এবং মূল স্বাধীনতা অনুশীলন করতে একত্রিত হয়। সেটা শারীরিকভাবেও হতে পারে, আবার ডিজিটালিও হতে পারে। আমাদের মনে রাখতে হবে এর মূল টার্গেট কিন্তু সরকার বা ব্যবসা নয়। এর মাধ্যমে নাগরিকরা দেশের রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক বাস্তবতা গঠনে সাহায্য করে বলে মনে করা হয়। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে নাগরিক স্থানকে একটি জীবিত বা উন্মুক্ত পরিবেশ হিসেবে ব্যাখ্যা করা হয়। আমাদের ভূখণ্ডে প্রবল রাজনৈতিক প্রতিকূলতার মুখে দাঁড়িয়েও নাগরিক সমাজের সোচ্চার হওয়ার অনেক উদাহরণ আছে। প্রথমে পাকিস্তান এবং পরে স্বাধীন বাংলাদেশে সামরিক শাসনের সময়ও আমরা দেখেছি তাদের ভূমিকা। আবার ৮০ এবং ৯০-এর দশকে বেশ সোচ্চার হয়ে উঠেছিল বেসরকারি সংস্থা বা এনজিও খাত। তারা জাতীয় নানা ইস্যুতে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল শক্তভাবেই। আমাদের অনুষ্ঠানের আজকের মূল বিষয় জনপরিসর এবং গণতান্ত্রিক অধিকার। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা শম্পা। আর আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা স্টুডিওতে আজ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ্জোহরা মিতু, আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নাট্য বিতর্ক বিষয়ক উপসম্পাদক ইশরাত জাহান নূর ইভা এবং সম্ভব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিশির বিন্দু। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই শিশির বিন্দু আপনার কাছে জানতে চাই যে সিভিক স্পেস বা জনপরিসর এই ধারণাটিকে আরেকটু স্পষ্ট বা সহজভাবে বলবেন কিনা। এটাকে যদি আরো স্পষ্ট করা যায় হোয়াট ইজ সিভিক স্পেস, তাহলে আমরা দেখতে পাই যে সিভিক স্পেসে একটা সামাজিক অবস্থানে অনেক বিভিন্ন ধরনের জনগোষ্ঠী এসে একটা সুনির্দিষ্ট আন্দোলন গড়ে তোলে, বা ধরেন এটা হচ্ছে যে একটা প্রতিপাদ্য বিষয় নিয়ে এগিয়ে চলে, যেন সেটা প্রকাশ, এটা হচ্ছে মতের বহিঃপ্রকাশ বা স্বাধীনতার একটা জায়গা। যেমন ডেমোক্রেসি এবং অটোক্রেসির জায়গায় আমরা যদি সিভিক স্পেসের জায়গাটা বলি, একমাত্র এটার জন্য গণতন্ত্র টিকে থাকে। তো এটাই হচ্ছে সিভিক স্পেসের আসল বিষয়। জি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই যে সিভিক স্পেস, যেটি আসলে গণতন্ত্রের চর্চার জন্য বলা হচ্ছে খুব বেশি জরুরি, সেটির বর্তমান অবস্থা কেমন আপনার দৃষ্টিতে? আমি বলবো শিল্পী সাহিত্যিকদের জন্য বা এনজিও কর্মীদের জন্য বা অন্যান্যদের জন্য এবং জনসাধারণের জন্য তিনভাবে কাজ করছে। যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে এই সিভিক স্পেসটা এমনভাবে হচ্ছে যে তারা কিছুটা ভীত, এবং মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে কিন্তু ডেমোক্রেসি অনেকভাবে হার্ম হয়। তো দেখা যায় যে এনজিও কর্মীরা বিভিন্নভাবে এটা নিয়ে, এই সমস্যাটা নিয়ে চলে, এবং আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে সেটা দিয়েও শিল্পী সাহিত্যিকদের যে জায়গাটা আছে বা এনজিও কর্মীদের যে জায়গা আছে, মত প্রকাশের যে অধিকার বা আমাদের বাংলাদেশ সংবিধানের ৩২ নম্বর ধারায় যেটা আছে ব্যক্তি স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা, ওটা অনেকভাবেই বিভিন্নভাবে এটা খর্ব হচ্ছে। তবুও আমি বলবো যে আমরা আপনার কথার রেশ ধরে যদি বলতে চাই, আপনার কাছে মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সিভিক স্পেস কিছুটা সংকুচিত অবস্থায় আছে। কিছুটা সংকুচিত। জি, আমি আবারও নিশ্চয়ই আপনার কাছে আসব। আমি এবার একটু যেতে চাই ফাতেমাতুজ্জোহরা মিতু আপনার কাছে। আপনার একটি রাজনৈতিক পরিচয় আছে, সেই সঙ্গে আপনি একজন আইনজীবীও, তার মানে দুটো পরিচয়, এবং এই দুটো পরিচয় কিন্তু এই যে গণতান্ত্রিক অধিকার চর্চার বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়ে অনেক বেশি আমাদের সাহায্য করবে। কি মনে হয়, আপনিও কি শিশুর বিন্দুর সঙ্গে একমত, নাকি আপনার দৃষ্টিভঙ্গি ভিন্ন? আপু, আমি আপুর সাথে একমত, তবে আরেকটি যুক্ত করতে চাই। সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যে আপনি যে সিভিক স্পেসের কথা যে বললেন, জনগোষ্ঠী তাদের অধিকারের কথা বলবে, তো অধিকারের কথা বলতে গেলে সেটা কিন্তু আপনি প্রথমে যে শুরুটা যদি হয়, সেই শুরুর ক্ষেত্র থেকে যদি আপনি ধরেন, তো সেক্ষেত্রে কিন্তু মানুষ মত প্রকাশের যে স্বাধীনতাটা সেটা প্রথমে থাকতে হবে, তারপরে তারা এক জায়গায় একত্রিত হবে বা জনগোষ্ঠী তৈরি হবে। আর এক্ষেত্রে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে বিশিষ্ট সুধী সমাজ, বিশেষ করে আপনারা যারা আছেন সাংবাদিকরা এবং বিশিষ্ট জনেরা এবং নাগরিক সমাজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানও এটার সাথে যুক্ত। যেমন ধরেন আমরা যেটা দেখেছি যে 1971 সালে কিন্তু বাংলাদেশে 1111 জন
বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। এরা কিন্তু সবাই স্বাধীনতার জন্য সোচ্চার হয়েছিলেন এবং তাদের বুদ্ধি এবং তাদের পরিকল্পনাতেই কিন্তু মুক্তিযুদ্ধ মানে এগিয়ে যাচ্ছিল। আবার যদি তার স্বাধীনতা পরবর্তী সময় যদি আপনি ধরেন, তখন আমরা দেখি যে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সময় দুই নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে এক টেবিলে বসানোর জন্য কিন্তু সুধী সমাজ কাজ করেছিল। সেই যে ফয়েজ আহমেদ সাহেব, তারপর গিয়াস কামাল চৌধুরী সাহেবরা, ওনারা কিন্তু সেই প্রচেষ্টা করেছিলেন এবং আমরা কিন্তু 111-এও কিন্তু এই ধরনের একটা প্রচেষ্টা দেখেছি। যেমন তিনটা গণমাধ্যম, প্রথম আলো, তারপর ডেইলি স্টার এবং চ্যানেল আই এবং সাথে ছিল সিপিডি, এরা কিন্তু একটা সোচ্চার একটা অবস্থান রেখেছিলেন। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে বিগত 10 বছর বা একটা টাইমটা, এই টাইমের মধ্যে কিন্তু সেই যে আপু বলেছেন, আমিও বলছি যে ডিজিটাল নিরাপত্তা আইন, এতে কিন্তু মানুষের টুটি চেপে ধরেছে। যেমন ধরেন গণমাধ্যম কর্মীরাই কোনো কিছু লিখতে গেলে বারবার সেটাকে সংশোধন করতে হচ্ছে। আপনি একটা স্বাধীনভাবে মত প্রকাশ করবেন, যেমন আজকে আমি এখানে কথা বলছি, আমাকে কিন্তু ভাবতে হচ্ছে যে আমি কোনটা বলবো, ডিজিটাল নিরাপত্তা আইনে পড়ছে কিনা। এই যে মত প্রকাশের যে কণ্ঠরুদ্ধ করা হয়েছে, আপনি দেখেন যে লেখক মোস্তাক, উনি কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু কারাগারে মারা গেলেন। আমরা যখন ছোট ছিলাম, বিএনপি সরকার আমলে আমরা দেখেছি কার্টুনিস্ট রণবীরের কথা আপনার মনে আছে কিনা জানি না, আমি পত্রিকা পড়তাম না তখন, শুধুমাত্র কার্টুন দেখতাম, যে খালেদা জিয়ার পিঠে বস্তা, দুর্নীতির কার্টুনগুলো রণবীর আঁকছে। মানে পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, সেখানে কিন্তু তাদের সিটিং যে গভর্নমেন্ট আছে তাদেরকে নিয়ে অহরহ এই ধরনের স্যাটায়ার করা হয় বা কার্টুনের মাধ্যমে। কিন্তু বাংলাদেশে কিন্তু সেই কিশোরকে কিন্তু হাজতে থাকলে আপনি দেখেন যে এই যে আপনি সিভিক কথা যদি বলতে চান, তাহলে আমরা যে কোঠা আন্দোলনটা দেখতে পারি এবং নিরাপদ সড়ক চাই। নিরাপদ সড়ক চাই, ছোট ছোট বাচ্চারা কিন্তু একটা গণজোয়ার তৈরি করেছিলেন। সেই ছবি তুলতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে কীভাবে একজন ফটো সাংবাদিকের উপরে অত্যাচার করা হয়েছে। এতে কি হয়, সিভিল সোসাইটির যারা আছে তাদের কাজটা হচ্ছে এরকমই, নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখন নিজের খেয়ে বনের মহিষ তাড়াতে গিয়ে যদি আপনি বাঘের খপ্পরে পড়ে যান, তখন কিন্তু তারা সেটা স্থগিত হয়ে যায়। আমি আরো শুনবো, তবে আপনার এই কথাকে যদি আমি এক লাইনে আনতে চাই, সেটি কি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে গত 10 বছর বা 15 বছর ধরে এই অথবা 10 বছরের কথা বা ডিজিটাল আইন যখন থেকে আসলো, তখন থেকে এই সিভিক স্পেসটাকে বা সুশীল সমাজ যারা আছে সেই জায়গাটাকে সংকুচিত করে দিচ্ছে, সংকুচিত করা হচ্ছে। কিন্তু কেউ যে নাই সেটা কিন্তু না, অনেকে কিন্তু বলছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমের, আমরা তো ব্রিটেনের মতো দেশ না যে একটা প্লাকেট ঝুলিয়ে বললাম আর সাথে সাথে সেটা সরকার পর্যন্ত পৌঁছে গেল। আপনি দেখেন যেমন টিআইবির যে রিপোর্টটা, এটা কিন্তু বিএনপির আমলেও রিপোর্ট করেছে, আওয়ামী লীগের আমলেও রিপোর্ট করছে, কিন্তু সেটা সরকার শুনছে না। এই কারণ হচ্ছে সরকারের জবাবদিহিতা নাই, কারণ জনগণের সরকার না। আমি সেই জায়গাতে যাব, তবে এবার আমি একটু ইশরাত জাহার নূর ইভা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি একটি রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথেও জড়িত আছেন, পাশাপাশি আপনি একজন শিক্ষার্থী। আপনার কাছে কি মনে হয় এই যে সিভিক স্পেস নিয়ে আমরা কথা বলছি, সেটির বর্তমান প্রেক্ষাপট আপনার দৃষ্টিতে কেমন? ধন্যবাদ আপু। আমরা জানি যে আমাদের সিটিজেনশিপের যে আইডিয়াটা, সেটা এসেছে সেই প্রাচীন গ্রিস থেকে। কিন্তু এই সিভিক স্পেসের আইডিয়াটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা যদি একটু তাত্ত্বিক জায়গায় দেখি, যে হেভারসন যখন বলেছিল যে এর জন্ম আসলে কফি হাউস কিংবা আড্ডা থেকে, এর মানে খুবই বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনায় থাকে। এবং সেই জায়গা থেকে তিনি আরও অ্যাড করেছিলেন, যেটা কিনা এখন এসে একেবারে অনলাইনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠেকেছে। এর মানে আমরা নাগরিকরা যখন, আপু শুরুতে বলেছিলেন যে আমরা নাগরিকরা যখন আমাদের একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে থেকে আমাদের অধিকারের কথা, আমাদের দাবি দেওয়ার কথা একত্রিত হয়ে বলতে যাই, তখন সেটা আসলে চর্চিত হচ্ছে কিনা সেই জায়গাটা ওনার মতে, কিংবা পরবর্তীতে মিতু আপু তাদের মতেও হচ্ছে সিভিক স্পেসের একটা পার্ট। এবং আমার জায়গা থেকেও আমি এই জায়গায় একমত যে আমরা নাগরিকরা যারা আছি, হয়তোবা আমরা এক একজন এক এক জায়গার অংশীজন, কেউ রাজনৈতিক মতাদর্শের, কেউ বা সুশীল সমাজের, কিংবা কেউ হয়তো বা একেবারে নিউট্রাল জায়গা থেকে, কিন্তু আমরা প্রত্যেকে নগর রাষ্ট্র নিয়ে ভাবছি, আমাদের সমাজ নিয়ে ভাবছি, আমাদের অধিকার কিংবা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের কি প্রয়োজন সেটা নিয়ে ভাবনা থেকে আমাদের যেই মত প্রকাশের বহিঃপ্রকাশ কিংবা আমাদের কার্যবিধি, সেগুলো নিয়ে যখন আমরা কাজ করি, সেই জায়গায় আসলে আমিও বলবো যে আমাদের এই যে সিভিক স্পেসটা, এটা আসলে শ্রেণী বৈষম্যের সাথে একটা সম্পর্ক রেখেই তাল মিলিয়ে চলছে। যেমন আপনি একটু আগেই শুনলেন
যেটা শিল্পী সাহিত্যিকদের কথাও বলা হয়েছে, সেই জায়গায় আমি যদি একটা উদাহরণ টেনে বলি যে যখন আমরা দেখি বাংলাদেশের কোনো একটা প্রান্তে আসলে লালন সঙ্গীত গাইছে, এই জন্য তাদেরকে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিংবা আমরা জানি যে আমরা একেবারে সাংবিধানিকভাবেই হোক কিংবা আমাদের যে আচরণবিধি সেই জায়গা থেকেও আমরা অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র, কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশে কোনো না কোনো প্রান্তে ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেওয়া হচ্ছে কিংবা ধার্মিক বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে বিভিন্ন ধরনের উগ্রবাদী আচরণ করা হচ্ছে। সেই জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত যেই কথাগুলো উঠে আসে কিংবা সেই জায়গায় আমরা যখন একমত হয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, সেখানে কিন্তু আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা অন্য ধরনের মুনাফা লাভের প্রচেষ্টাটা থাকে না। এই যে জায়গাটি, এটাকে আমি মনে করি যে বাংলাদেশ কিংবা স্বাধীন বাংলাদেশের এখনো পর্যন্ত চর্চিত হওয়া যে নাগরিক স্পেস, জনপরিসর, সেটা একটা ইতিবাচকতা। জি, কিন্তু তিনজনই আপনারা আসলে বলছেন যে কিছুটা সংকুচিত হয়েছে। প্রথম দুজন বলছিলেন যে ডিজিটাল অ্যাক্টের কারণে এটা অনেক বেশি। এই জায়গাটায় আমার মনে হয় যে আরেকটু পরিষ্কার করে যদি বলি যে এই যে সংকোচনটা হয়েছে, এটার পেছনে আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে মানসিকতা কিংবা হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে অর্থনীতির সাথে সাথে চাকার যে চক্রমান, ঘূর্ণায়মান যে বিষয়টা, এই জায়গাটায় আসলে আমার মনে হয় যে আমাদের সমাজ ব্যবস্থার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি আসলে আমাদের জনপরিসরকে অনেকটা নিয়ন্ত্রিত কিংবা সংকুচিত করছে দিন দিন। শুরুতেই কিন্তু আমরা বলছিলাম যে এই সিভিক স্পেসের চর্চা যত বেশি হবে, গণতন্ত্রের ভিত তত শক্ত হবে। সেই জায়গায় আপনি কি মনে করেন যে এটা যেহেতু তিনজনই বলছেন আসলে সংকুচিত হয়ে গেছে, তার মানে গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক অধিকারের জায়গাগুলো কিছু কিছু করে সংকুচিত হয়ে আসছে আগের তুলনায়? আপনি যদি অধিকারের জায়গা থেকে বলেন, আমরা জানি যে আমাদের গণতান্ত্রিক অধিকারের একদম বেস কিংবা একদম বেসিক জায়গাটা হচ্ছে আমরা আসলে নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারছি, আমরা আমাদের জনপ্রতিনিধিকে দিয়ে আমাদের দাবি দেওয়া উত্থাপন করতে পারছি কিনা, কিংবা আমাদের জনপ্রতিনিধিরা আদৌ আমাদের দাবি দেওয়ার প্রতিফলন করতে পারছে কিনা। তো সেই জায়গায় আমি বলবো যে নগর রাষ্ট্র কিংবা হচ্ছে আমাদের সাংবিধানিক রাষ্ট্র হিসেবে আমরা যেই ধরনের অধিকার নিয়ে কথা বলতে চাই, আমাদের দাবি দেওয়ার অধিকাংশই প্রতিফলন যেহেতু হয়, সেই জায়গায় চর্চার জায়গাটার চেয়ে আমার মনে হয় যে গণতন্ত্রের যে প্রেক্ষাপটটা কিংবা গণতন্ত্রের যে চিত্রটা, সেটা আসলে ভিন্নভাবে অঙ্কিত হচ্ছে কিনা, কিংবা সেটাতে কেউ কেউ তাদের যে উদ্দেশ্য হাসিলের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটাকে জুড়ে দিচ্ছে কিনা, এটা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হওয়া প্রয়োজন। এইটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। তবে আমি আবারও একটু ফাতেমাতুজ জোহরা মিতু আপনার কাছে এই ব্যাপারে আসতে চাই, যে যেটি বলছিলাম যে গণতান্ত্রিক অধিকারের কথা, সেটি কি মনে হয় আপনার কাছে যে আগের তুলনায় এই অধিকার সংকুচিত হয়ে আসছে না ঠিক আছে? আমি ইভাপুর কথার সাথে মিলিয়ে বলতে চাই, উনি কিন্তু স্বীকার করেছেন যে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা, কিন্তু বাংলাদেশে কি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ কি আছে? সেই সুযোগটাই যেহেতু নাই, গণতন্ত্রের যে মূল ভিত্তি হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করাটা, হ্যাঁ, তো সেই সুযোগটাই যদি কারো না থাকে, তো সেক্ষেত্রে তো গণতন্ত্রের প্রয়োগটা বা চর্চাটা হচ্ছে কিনা। আপনার গণতন্ত্রের মূল ভিত্তি ভোটাধিকার প্রয়োগ এবং মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। তো এর একটা একটা করে প্রত্যেকটাই যদি আপনি মানে পথ রুদ্ধ করার চেষ্টা করেন, ভোট দিতে তো কেউ মানা করেনি বা ভোটের অংশ নিতে তো কেউ মানা করেনি, এটি তো আসলে যে যার মানে যে দেশে প্রধান নির্বাচন কমিশনার নিজে বলেন যে প্রত্যেক কেন্দ্রে ইভিএম দেওয়া হয়েছে, এখন আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, কারণ ভোটাররা তো দিনের বেলা ভোট দিতে যাবে, কেউ তো রাতে ভোট দিতে যাবে না। কিন্তু ভোট দিতে গিয়ে যদি দেখা যায় ব্যালট বাক্স পূর্ণ, ভোট দেওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি তো আমার প্রথম মানবাধিকারই খর্ব করে ফেললেন, আমাকে জনপ্রতিনিধি নির্বাচনে আমাকে সুযোগ দিলেন না। তো সেই ক্ষেত্রে যেহেতু তারপর তার মানবাধিকারে কিছু থাকতে পারে না। আপনি দেখেন যে ছোট একটা বাচ্চা ছেলে স্কুলে পড়া, সে যদি একটা ফেসবুক পোস্ট দেয় তাকে গ্রেফতার করা হয়। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে অনেক বড় বড় কর্মকাণ্ড হচ্ছে, তনু হত্যা হয়েছে একটা এরিয়ার মধ্যে, কিন্তু সেখানে কি কোনো ব্যবস্থা আমরা দেখছি? আপনি সাগরণীর মামলার চার্জশিট শতবার পার হয়ে গেছে, কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু সরকার বলেন, প্রশাসন বলেন, তারা সক্রিয় না। তারা ওই ছোট একটা বাচ্চা যে স্কুল পড়ুয়া, সে ফেসবুকে কি পোস্ট দিল সেটা তদারকিতে ব্যস্ত। সেক্ষেত্রে আমাদের গণতন্ত্র কোন জায়গাটায়? গণতান্ত্রিক অধিকার এবং জনপরিসর, এই দুটোর সম্পর্ক যোগসূত্র কতটা আরো দৃঢ় হলো নাকি কিছুটা দূরত্ব তৈরি হয়ে গেল, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা চলছে, আরো চলবে। তবে একটি বিরতি থেকে ঘুরে এসে বাকি আলোচনা শুনতে চাইব। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অধিকার মানবাধিকারের সীমানা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
আমন্ত্রণ আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে অধিকার মানবাধিকারের সীমানায় আজ আলোচনার বিষয় জনপরিসর এবং রাজনৈতিক অধিকার। আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা মিতু, আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নাট্য বিতর্ক বিষয়ক উপসম্পাদক ইশরাত জাহান নূর ইভা এবং সম্ভব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিশির বিন্দু। দুজনের কাছ থেকেই শুনছিলাম, আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই যে সংকুচিত হয়ে আসছে বা প্রেক্ষাপট আসলে গণতন্ত্রের বলি বা আমাদের অর্থনীতির বলি অনেক আগের তুলনায় পরিবর্তন হয়েছে, কিন্তু এই চর্চাটা তো আসলে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আবার এখানে শুরুতেই কিন্তু একটি কথা বলেছি, সবসময় সরকারকে বা কোনো একটি বিশেষ বস্তুকে ব্যবসা বাণিজ্যকে টার্গেট করে সবসময় সমালোচনা করে যাব, সমালোচনার খাতিরে ভালো কোনো কিছু দেখব না, মানে ভালোকে ভালো বলবো না, মন্দকে মন্দ বলবো না, শুধু মন্দটাই বলে যাব। সেই রকমের চর্চাটা কি এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বলে আপনি মনে করেন? এটা আসলে মাস কমিউনিকেশন, আপনি জার্নালিজমে আছেন তো আপনারা ভালো করে জানেন যে ইয়েলো জার্নালিজম বলে একটা কথা আছে। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে এটা মিডিয়া লুফে নেয় এবং এটাকে এক্সপোজ করে, যেই কারণে এটা হয় যে সিভিক স্পেসের যে আন্দোলনগুলো সেগুলো বাঁক নেয়, মন নেয়, কিন্তু পার্টিসিপেট এমনই বলছিল ভোটাধিকারের কথা, আমি সেটা নিয়ে বলতে চাচ্ছি যে এগুলো একটা পর্যায় পর্যন্ত গিয়ে পার্টিসিপেটরি গভর্নমেন্টকে এফেক্ট করে। বা আমরা যদি পার্টিসিপেটরি গভর্নমেন্ট নিয়ে চিন্তা করি, আমাদের সিভিল সোসাইটি অলওয়েজ চায় যে একটা ডেমোক্রেসি ক্রিয়েট করা থাক। তো পার্টিসিপেটরি গভর্নমেন্ট যদি আসে তাহলে দেখা যায় যে ব্যবসা বাণিজ্য সামাজিক যে অসামাজিক, মানে আপনি যেটা বলছিলেন যে অর্থনৈতিক সামাজিক এবং অন্যান্য যে সমস্যাগুলোকে এফেক্ট করে কিনা, বা এই নিউজগুলো কোনোভাবে এই জায়গাগুলোর থেকে হয় কিনা। আমি একটু সহজ করে দিই, আমি যেটা বলছিলাম যে আমরা এখন দেখি আসলে যে সমালোচনা যেটি আমরা বলে থাকি, স্বাভাবিকভাবে সমালোচনা আসবে, কিন্তু যখন কোনো একটি কোনো, যেমন দ্রব্যমূল্যের কথা আমি বলি, দ্রব্যমূল্য অনেক বেড়ে যাচ্ছে, সরকারকে সবাই দোষ দিচ্ছে, কিন্তু যারা দোষ দিচ্ছে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে, তারা কি কোনো একটা রূপরেখা সরকারকে সামনে দিয়েছে যে এই পদ্ধতিতে যদি আগানো যায় তাহলে হয়তো আমরা এই সমস্যাটাকে সরকার এবং বিরোধী বলি বা সুশীল সমাজ বলি একসাথে মিলে এটাকে আমরা সমাধান করতে পারবো? সবসময় আমরা দায় দিচ্ছি যে একেবারে সরকারের উপরই দিয়ে রেখে দেওয়া হচ্ছে, সেই জায়গাটিতেই বলছি। সেক্ষেত্রে বলবো লিডারশিপ ইজ এভরিথিং। আবার জনগণের একটা জায়গা আছে, জনগণ কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, মজুর মানুষ, তাদের কিন্তু দ্রব্যমূল্যেই বাড়লো কিনা, এখানে কি রাজনীতি হলো কিনা, এখানে অর্থনীতি, সেটা নিয়ে তারা চিন্তা করে না, তারা দুমুঠো ভাত খেতে চায়। তো এই জায়গা থেকে আমি বলবো যে এইখান দিয়ে মাঝখানে মিড পলিটিক্সটা হয় অন্যদের দিয়ে, অন্য যারা অপোজিশন আছে তাদের দিয়ে, কিন্তু মাঝখান দিয়ে সমস্যাটা হয় সাধারণ মানুষের। তো সেই সাধারণ মানুষের হয়ে কথা বলবে হয় রাজনৈতিক দলগুলো অথবা সুশীল সমাজ, যেটি শুরুতে আপনারা বলছিলেন। সেই নাগরিক সমাজ বা সুশীল সমাজের যে ভূমিকার কথাও বলা হচ্ছিল, যে অতীতে আমরা দেখেছি খুব জোরালো ভূমিকা রেখেছে, বর্তমান সময়ে তাদের ভূমিকা কেমন দেখছেন? বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, সুশীল সমাজে কি ভাগ হয়ে গিয়েছে মতাদর্শের দিক থেকে? মতাদর্শের দিক থেকে সবাই আসলে সবার জায়গাটা বুঝতে চায়, সবার জায়গাটা নিতে চায়। যেমন যখন শিল্পী সাহিত্যিকদের ব্যাপার আসে তখন তারা তাদেরটাই বুঝতে চায়, যখন জনগণের কথা আসে তখন তারাই বুঝতে চায়, আমাদের ব্যবসায়ী জনগোষ্ঠী তারা তাদেরটা বুঝতে পারে। জনগণ সবাই মিলে যখন এক হয়ে যায় তখন দেখা যায় ডেমোক্রেসি আসার জন্য বা একটা ভালো কিছু হওয়ার জন্য সেটা মানে একদম প্রাইম লেভেলে চলে যায়। জি, আরেকটি বিষয় একটু আপনার ফোকাস আনতে চাইবো, সেটি হচ্ছে বলছি যে আমরা এখন অনলাইন অফলাইনের যুগ, বা স্পেসটা আসলে অনলাইন অফলাইন হয়ে গেছে। কেউ যদি সশরীরেও না করতে পারে, এখন অনলাইন অনেক বড় একটি জায়গা তৈরি করে দিয়েছে। সেখান থেকে হয়তো হ্যাঁ ডিজিটাল অ্যাক্টের যেটা কথা বলছেন, সেখান থেকে দু একটি আইকনিক কেস আছে যে ভুক্তভোগী এই ধরনের, কিন্তু বিপরীতে আমরা যদি দেখি সারাক্ষণই আমাদের যেই নোটিফিকেশনই আসে না কেন, যা ইচ্ছে তাই, যা না তাই, সমালোচনার খাতিরে সমালোচনা, সত্য মিথ্যা মিলিয়ে, গুজব মিলিয়ে একেবারে একাকার অবস্থা। সেই জায়গাটির জন্য আসলে একটি আইন আসলেই আমাদের দরকার কিনা? আমার জানা মতে একটা ব্রিটিশ আইন আছে, যেটা হচ্ছে 1988-এর একটা ল আছে, ব্রিটিশ আইন, যেটা ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের দেশে আছে। সেটার জায়গায় যদি ওটাকে ইমপ্লিমেন্ট করা যায় আমার কাছে মনে হয় সেটা বেটার হবে, কারণ ওটা সিভিক স্পেসের যারা এলিমেন্টস আছে তাদের জন্য বেসিক্যালি অর্গানাইজ করা হয়েছিল।
তো ওটা নিয়ে যদি কয়টা ডিজিটাল, কারণ ডিজিটাল যুগে আমরা বাস করব, কিন্তু সেখানে কোনো আইন থাকবে না, তাহলে তো আবার একেবারে আমাদের নিরাপত্তার মানে জন্য আমাদের এটা আইন হুমকি আছে হয়ে দাঁড়াবে। কিন্তু প্রয়োগটা প্রপারলি নেই। এটা যদি ঠিক হতো তাহলে এই সমস্যাগুলো আমরা পড়তাম না। জি, আমি আবারও ইভা আপনার কাছে আসতে চাই, সব কিছু মিলিয়ে একটু শুনতে চাইবো যে এই যে সুশীল সমাজের ভূমিকার কথা আমরা বলছিলাম, কি মনে হয় বর্তমান প্রেক্ষাপটে যেখানে জনপরিসর কিছুটা সংকুচিত হয়ে আসছে, সেই জায়গাটিতে তাদের আরো ভূমিকা রাখবার, জোরালো ভূমিকা রাখবার প্রত্যাশা আমরা করি কিনা? সুশীল সমাজের ভূমিকাটার এই উত্তরটা দেওয়ার আগে আমি একটু এই যে ভোটাধিকার নিয়ে ডিসকাশন চলছিল সেই জায়গাটাই যদি বলি, আপনিও বলেছেন যে ভোট দিতে কে মানা করেছে কিংবা ভোট বয়কট করতে কে বলেছে, কোনোভাবে লিখিত কোথাও তো এরকম নেই। তো এই জায়গাটায় আমি যদি বলি যে পৃথিবীর কোথাও শতভাগ ভোট কাস্ট হবে এই ইতিহাস যেমন নাই, এই প্রত্যাশা রাখাও আসলে বোকার স্বর্গে বাস করার মতো। ঠিক তেমনিভাবে যখন 41.8% ভোট কাস্ট হয় তখন এই 41.8% মানুষকে আসলে আলোচনার বাইরে রাখা, কোনো রাজনৈতিক দল হোক, কোনো গোষ্ঠী হোক, তাদের আসলে একটা অলৌকিক কল্পনা, এবং সেই সাথে সেই গোষ্ঠী নাগরিকদের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আসলে সরে যায়। কারণ ভোট বয়কট করা মানে হচ্ছে নাগরিকের দায়িত্ব আমি নিতে চাচ্ছি না, প্রথমে আমার রাজনৈতিক উদ্দেশ্য কিংবা আমার যে রাজনৈতিক টার্গেট সেটা আমি ফুলফিল করতে চাচ্ছি। এখন আমি আসি যে আপনার যেই সুশীল সমাজের এখনকার চিত্রটা কেমন, সেই জায়গা নিয়ে যদি বলি যে আমি অবশ্যই আপনার এই প্রশ্নের সুরে বলবো যে চিত্রটা দ্বিবিভাজিত। কারণ সুশীল সমাজে এখন আমার মনে হয় যে অনেকে হুজুগে সুশীল সমাজে অংশগ্রহণ করে, যারা মনে করে এই জায়গাটায় গিয়ে কথা বললে এবং যারা হচ্ছে ক্ষমতাসীন আছে তাদের সম্পর্কে কিছু নেতিবাচক আলোচনা তুলে ধরলে আমি একটা ফুটেজ পাবো। যদি একদম সাদামাটা ভাষায় বলি যে টিআরপির জন্য বলেন, জনপ্রিয়তার কথা বলেন, সেই জায়গা থেকে কিছু মানুষ আসলে এই সুশীল সমাজের ভূমিকাটাকে নষ্ট করছে। কারণ আমরা জানি, আমরা একেবারে শুরুতে আলোচনায় শুনেছিও, সবাই এটাতে অ্যাগ্রিও করি যে ৭১-এ আমাদের সুশীল সমাজের যেই ভূমিকা ছিল, ৯০-এ আমাদের সুশীল সমাজের যেই ভূমিকা ছিল, কিংবা আমরা ছাত্র আন্দোলনে বিভিন্ন প্রেক্ষাপটে, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে আমাদের বিভিন্ন শিক্ষকরা কিংবা আমাদের বিভিন্ন আন্দোলনে যেইভাবে প্রভাবিত করেছে, বর্তমানে কোনো ইস্যু আসলেই সুশীল সমাজ প্রথমে চিন্তা করে তার কোন জায়গাটাতে বেনিফিট কিংবা কোন দিকে আলোচনার মোড়টা নিলে আসলে মানুষের গ্রহণযোগ্যতার চেয়েও বেশি জনপ্রিয়তা পাওয়া যাবে। আরেকটি বিষয় একটু বলবো যে প্রকৃত সুশীল সমাজদেরকে আমরা আসলে সেভাবে মূল্যায়ন করতে পারিনি বলেই কি তারা হারিয়ে যাচ্ছে, তার জায়গাটা আসলে জায়গা করে নিচ্ছেন যাদের, যদি এই জায়গাটাই বলি যে মূল্যায়নের বিষয়টা আসলে এতটাই আপেক্ষিক বিষয় যে এইটা আসলে মূল্যায়নটা আপনি তাদের কাজ দিয়ে বলেন, তাদের আলোচনা দিয়ে বলেন, কোনভাবে করবেন সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন একজন সুশীল সমাজের প্রতিনিধি তিনি একটা বিষয় নিয়ে খুবই কট্টরভাবে আপনাকে অ্যানালাইসিস দিচ্ছেন, তার বিষয়টা থেকে যেই সুশীল সমাজের প্রতিনিধি যিনি নিজেকে দাবি করছেন, তার জনপ্রিয়তার জন্য যদি তার একটা কোটেশন, তার একটা লাইন অনেক বেশি ছড়িয়ে পড়ে, এবং আমরা বর্তমানে দেখেছি যে অনলাইনের যুগে আপনি কিছু একটা বলছেন, আপনার যদি অনেক বেশি ফ্যান বেস থাকে, সেই ফলোয়াররাই আপনার এই যে বলা লাইনটা সেটাকে যাচাই বাছাই না করে এত বেশি প্রচলিত করে দিবে, সেই জায়গায় আসলে আপনি যেটা বললেন যে মূল্যায়নের জায়গাটা আসলে শুধুমাত্র একপাক্ষিকই না, কিংবা আমরা আলোচনার টেবিলে তাদেরকে মূল্যায়ন করেই শুধু লাভ হচ্ছে না। কারণ আমাদের এখন পরিসরটা এত বেশি বিশাল যে সেখানে আমরা অনেকটাই চিন্তা করি যে আচ্ছা, যদি XYZ অমুক ব্যক্তি এই লাইনটা বলে থাকেন, তা যত বেশি ছড়িয়ে পড়ে আমরা মনে করি যে তা বোধহয় তত বেশি গুরুত্বপূর্ণ, কিংবা তা বোধহয় তত বেশি আমাদের উপর প্রভাব বিস্তার করবে। এটা আসলে একটা জি, আমি আবারও মিতু আপনার কাছে একটু জানতে চাইবো একই বিষয়ে, দুজনে আলোচনা শুনলেন, আপনি নতুন কি যুক্ত করতে চান এর সঙ্গে? আপু, আমার মনে হয় বর্তমানে সুশীল সমাজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত সুশীল সমাজ আর একটা হচ্ছে স্বঘোষিত সুশীল সমাজ। দেখবেন যে কেউ কেউ নিজেই দাবি করে যে আমি সুশীল সমাজ, হ্যাঁ, এবং তারা একটা কিন্তু প্রকৃতপক্ষে সুশীল সমাজদের হওয়ার কথা হচ্ছে জনগণ এবং সরকারের মধ্যে একটা সমন্বয় সৃষ্টিকারী, রাজনৈতিক দলগুলোর মধ্যে, হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় সৃষ্টিকারী, যারা মধ্যস্থতা করবে, যারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জনগণের জন্য অধিকারটা আদায় করে নেওয়ার জন্য একটা অ্যাডভোকেসি করবে, হ্যাঁ। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যেটা এখন দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যারা রাজনীতিবিদরা আছি, রাজনৈতিক দলগুলো চাইবে সেই সকল সুশীল সমাজদেরকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে, এবং
এই যে চেষ্টাটায় আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সাকসেস হয়ে যাচ্ছে। সুশীল সমাজরা তাদের নিজেদের অবস্থানটাকে ধরে রেখে জনগণের পক্ষে কাজ করার যে অবস্থানটা সেটা ধরে রাখতে পারছে না। তারা এখন আমার মনে হয় সিভিল সোসাইটি রেখে এখন ইভিল সোসাইটি হয়ে যাচ্ছে। মানে এরা বেশিরভাগ নিজের যে একটা সুযোগ সুবিধা যে নেওয়ার চেষ্টা, সেটা যেমন দেখবেন যে আমরা টকশোতে এসে অনেকেই নিজেকে দাবি করেন সে সিভিল সোসাইটির বড় বড় কথা বলেন, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। দেখা যায় তার ওয়াইফ সংরক্ষিত আসনের এমপি, হ্যাঁ, বা দেখা যায় ব্যাংকে তার বড় ধরনের লোন ক্লেমকারী আছে, মতদর্শের দিকে আসলে তারাও বিভক্ত। আমি আবারও আপনাদের তিনজনের কাছ থেকেই ফিরবো, কারণ যে কোনো উপায় আমরা যেহেতু গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের চর্চায় বিশ্বাস করি, সেই জায়গাটি কিছুটা সরে গেলেও আমরা আবার নিশ্চয়ই আমি একটু 30 সেকেন্ড শেষ করে দিচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে যারা সুধী সমাজের যারা আছেন তাদের কথা আবার কেউ শুনতে চাচ্ছে না। আমি তো টিআইবির কথা এর আগেও বলেছি, বিএনপির আমলেও কিন্তু তারা রিপোর্ট দিয়েছে, আওয়ামী লীগের আমলেও রিপোর্ট দিয়েছে, কিন্তু সেটা কিন্তু কেউ কর্ণপাত করছে না। আপনি বেলার কথা দেখেন, সিপিডি দেখেন, এটাও ঠিক যে তাদের এই রিপোর্টগুলোকে কিন্তু প্রকাশে কেউ বাধাও একেবারে দিচ্ছে না, নাকচও করে দিচ্ছে না। আমি শুনবো আবারও কথা, তবে আরেকটি বিরতির সময় হয়েছে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অধিকার মানবাধিকারের সীমানা অনুষ্ঠান থেকে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে অধিকার মানবাধিকারের সীমানায়। আজ আমরা আলোচনা করছি জনপরিসর ও গণতান্ত্রিক অধিকার এই বিষয় নিয়ে, এবং ফাতেমাতুজ জোহরা মিতু, আপনার কাছ থেকে এই শেষ অংশে শুনতে চাইবো। আমরা বলছিলাম যে প্রত্যেক দলেরই কিন্তু একটি করে কাজ আছে। সুশীল সমাজদের যেমন কাজ আছে, রাজনৈতিক দলগুলো বলে থাকে ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে জনকল্যাণের জন্য তারা রাজনীতি করে, কিন্তু সেই চরিত্র থেকে কম বেশি সবাইকে আমরা দূরে সরে আসতে দেখি। মূল লক্ষ্য হয়ে যায় আসলে ক্ষমতা, সেটি বাইরে থাকুক অথবা ভেতরে থাকুক। আপনার কাছে জানতে চাই, কিন্তু গণতন্ত্রকে তো সমুন্নত রাখতে হবে, সেই জায়গাটিতে আমাদের আসলে কি করবার আছে, পরামর্শ কি দিবেন? রাজনীতিবিদরা সবসময় ক্ষমতায় যেতে চায় কারণ তারা জনগণের জন্য কাজ করতে চায়। জনগণের জন্য প্রপার কাজ করতে গেলে আপনাকে পদে থাকতে হবে, আপনাকে দায়িত্বে থাকতে হবে, নয়তো আপনি জনগণের জন্য প্রপার কাজ করতে পারবেন না। এই জন্য এটা ক্ষমতার পালাবদলের জন্য তারা চেষ্টা করে। তো এটা রাজনীতিবিদদের অন্যায় না, এটা তারে, কারণ আপনি যখন জব করেন আপনি প্রমোশন চাইবেন, এটা হচ্ছে বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে কখনো পাশ কাটিয়ে ক্ষমতাটাই মুখ্য হয়ে যায়, সেটাই বলছিলাম আর কি। এখন ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রের কথা যদি বলেন, তাহলে আমি প্রথমেই বলবো যে গণতন্ত্রের যেটা মূল ভিত্তি সেটা হচ্ছে ভোটাধিকার। এই ভোটাধিকার আগে নিশ্চিত করতে হবে। জনগণের অধিকারকে জনগণের কাছে ফিরিয়ে দেন। যদি জনগণের ভোটে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে তার দায়বদ্ধতার জায়গা থাকে যে 5 বছর পরে আবার আমাকে ভোট চাইতে যেতে হবে, তাহলে জনগণের বিষয়টা রাজনীতিবিদদের মাথায় থাকে। কিন্তু ভোট ছাড়া যদি রাজনীতিবিদরা ক্ষমতায় আসে, তাহলে আর জনগণের গুরুত্ব তাদের কাছে থাকে না। আর সিভিল সোসাইটিদের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে তারা কাজ করার চেষ্টা করে। ওই যে বললাম যে তারাও এখন দলে বিভাজিত হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখন আর রাজনীতিবিদরা এমপি হচ্ছে না, এখন যারা তোষামদি করতে পারছে তারাই এমপি হচ্ছে। এটা লটারির টিকিটের মতো। তাই সবাই চায় যে দেখি একটা এমপি হওয়া যায় কিনা, সেই জন্য সিভিল সোসাইটিরাও সেই দৌড়ে আছেন। তো সবাই একরকমের না। তো আমি বলতে চাই যে যারা পূর্বে যারা ছিলেন তাদের মতো সুধী সমাজের লোক আমরা দেখতে চাই। আমরা রফিকুল হকের মতো লোক দেখতে চাই, যিনি খালেদা জিয়া শেখ হাসিনা একসাথে মামলা করে পরিচালনা করেছেন। আমরা এই টাইপের লোকজনকে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে তারা তাদের অবস্থান এবং ডিজিটাল নিরাপত্তা যে আইনটা, হ্যাঁ, যারা গুজব ছড়ায়, যারা অন্যায় করে, আপনারা তাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু আপনারা গণমাধ্যম কিন্তু সিভিল সোসাইটির একটা মূল পার্ট। তার কণ্ঠরোধ করে যা প্রচার করতে পারবে না, প্রসার করতে পারবে না, এটা তো হতে পারে না। যেমন বিচার বিভাগ বলেন, তথ্য মন্ত্রণালয় বলেন, এগুলোকে আমি মনে করি সরকারের মানে যে ছায়া তার থেকে বাইরে রাখাটা দরকার, যে স্বাধীনতা দেওয়া উচিত। তাহলেই হবে বাংলাদেশের জনগণের যে অধিকার সেটা নিশ্চিত করা সম্ভব। আমি এবারে ইভা আপনার কাছে একটু জানতে চাই, ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর সহাবস্থানই তো এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি, পুরো দেশে কিভাবে নিশ্চিত করব? আপনি তরুণ প্রজন্ম, নিশ্চয়ই এই ব্যাপারে আপনার পরামর্শ শুনতে চাইবো। আচ্ছা, এই জায়গায় পরামর্শের আগে আমি আপনার একটা ভ্রান্ত ধারণা ভেঙে দিতে চাই যে আপনি যদি আমার নিজের ক্যাম্পাসে যান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাস বাদ দিয়ে শুধু আমার ক্যাম্পাসের চিত্রটা যদি বলি, যে আপনি একটু যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটেন তাহলে দেখতে পাবেন ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দও কিন্তু টিএসসি কিংবা আমাদের সেন্ট্রাল ফিল্ডে ছবি তুলছে, তারা একত্রিত হয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছে। মধু ক্যান্টিনে তারা চা খাচ্ছে এবং তাদের দলীয় কর্মসূচি ছাড়া তারা মধু ক্যান্টিন কিংবা ক্যাম্পাসে এসে ছবি দেওয়ার যে যৌক্তিকতা সেটা হয় না। এর মানে হচ্ছে তারা আসছে। আপনি ছাত্র অধিকার পরিষদের দিকে যান,
তারা বিভিন্ন প্রোগ্রাম করছে এবং সেই প্রোগ্রামের ছবি একেবারে ফেসবুক পোস্টের মাধ্যমেই প্রচার করছে, কিংবা বিভিন্ন বামপন্থী দলগুলো একেবারেই খুব সম্প্রতি ছাত্র ইউনিয়নের পুনর্মিলনী হয়েছে কিংবা কোনো একটা প্রোগ্রাম হয়েছে, সেটাও কলাভবনের সামনে। তো এই প্রোগ্রামগুলো কিন্তু অহরহ হয়ে যাচ্ছে। এর মানে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র ক্ষমতাসীন কিংবা আমার দল বাংলাদেশ ছাত্রলীগই যে কাজ করতে পারছে, অন্যরা করতে পারছে না, এই ভ্রান্ত ধারণাটা থেকে আসলে বাংলাদেশের সবাইকে পুরো বেরিয়ে আসতে দেশের হবে। চিত্র থেকে এত বেশি অভিযোগ আসলে আমরা পেয়ে থাকি, এত বেশি অভিযোগ এসে থাকে, বাঙালি আসলে অভিযোগ প্রবণ জাতি অনেক বেশি। তাই আমি আপনাকে একেবারে ধরে ধরে রেফারেন্স গুলো দিলাম যে শুধুমাত্র আমার ক্যাম্পাসের চিত্রটাই আমি আপনাকে বলছি। না, এই জন্য বলছি আপনারা যেহেতু আসলে ক্ষমতাসীন, আপনাদের দায়িত্বটা অনেক বেশি যে না ঠিক হ্যাঁ, আছে, তা তো আমরা অবশ্যই। যেহেতু দীর্ঘদিন আছি ঠিক আছে, সাথে সবাইকে নিয়েই আমরা চলবো, এই নীতিটাও আমরা আসলে দেখতে চাই সামনের দিনে। এর পাশে আসলে তরুণ প্রজন্ম হিসেবে গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেগুলোকে সুপ্রতিষ্ঠিত সামনের দিনে করবার জন্য পরামর্শ কি থাকবে ছোট্ট করে? আমার পক্ষ থেকে পরামর্শ হবে যে এই যে আজকে আমরা আলোচনার টেবিলে দুই দল কিংবা আরও একজন অন্য সংগঠন থেকে এনে আলোচনা করলাম, ঠিক এই চর্চাটা আমার মনে হয় যে ছাত্র রাজনীতির টেবিলেও হওয়া উচিত। যে ধরেন ক্যাম্পাস বলেন কিংবা একেবারে রুট লেভেলে মানুষের জন্য এই ছাত্ররা কিংবা ছাত্র সংগঠনে বিভিন্ন মানুষজন বিভিন্ন কাজ করে, হয়তো বা ব্যক্তিগত উদ্যোগে করে কিংবা কেউ কেউ ছাত্র সংগঠনের উদ্যোগে করে, কিন্তু সমন্বিতভাবে আসলে আরও কিভাবে কাজ করা যায় কিংবা এই ছাত্র সংগঠন আরও কিভাবে জনমানুষের জন্য কাজ করতে পারে। যদি আমি একটু উদাহরণ দিই, করোনার সময়ে আমরা দেখেছি যে একেবারে যখন সংকটময় একটা অবস্থা, মানুষজন ঘর থেকে বের হচ্ছে না, ঠিক সেই সময়েও আমার সংগঠন কিন্তু জয় বাংলা অক্সিজেন সেবা বলেন, বঙ্গমাতা অক্সিজেন সেবা বলেন, এই সেবা দিয়েছে এবং অন্যান্য অনেক সংগঠন বিভিন্নভাবে চেষ্টা করেছে। তারপরে এই কাজগুলো আরো বেশি যেন চর্চা করা হয়। একা একা করা যাবে না, যেটি বলছিলেন যে সব দল আলোচনার টেবিলে যদি আমরা সবাই আসতে পারি তাহলে কাজের জায়গায়ও যেন সবাই একত্রিত হয়ে জনগণের জন্য কাজ করি। বড়রা যেই শক্ত দেয়াল তুলে রেখেছে নিজেদের মাঝে, প্রত্যাশা থাকবে ছোট থেকে সেইগুলো আস্তে আস্তে অনেক বেশি সহজ। অদৃশ্য দেয়ালটা আসলে যতটা না তৈরি করা হয়েছে তার চেয়ে বেশি ভাবা হচ্ছে যে এরকম একটা দেয়াল আমরা আছে। নিশ্চয়ই দেখতে চাইবো সেই সামনের দিনগুলোতে, প্রত্যাশা তো রাখতেই পারি, কারণ যখন সবাই মিলে এক টেবিলে বসবে তখনই কিন্তু দেশ এগিয়ে যাবে এবং গণতন্ত্রের চর্চাটা অনেক বেশি শক্তিশালী হবে। আমি একদম শেষ করছি শিশির বিন্দু, আপনাকে দিয়ে আপনার জায়গাতে কি মনে হয় এই যে সিভিক স্পেস বা জনপরিসর এবং গণতন্ত্রের অধিকার চর্চা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, সামনের দিনে সেই জায়গাটাকে আরো কিভাবে প্রসারিত করা যায়? আসলে আমার কাছে সিভিক স্পেসের এই জায়গাটা থেকে মনে হয় যে একজন সুফিয়া কামাল তৈরি হচ্ছে না, একজন জাহানারা ইমাম আসছে না। এই যে ইকুইটির জায়গাটা পলিটিক্সেও, এই জায়গাটা প্রচণ্ড প্রয়োজন। সুশীল সমাজে কে নেগেটিভ জার্নালিজম করছে বা কে এগিয়ে আসছে, কে এগিয়ে আসছে না, কে নিজেকে বড় করতে চাচ্ছে, তার থেকেও বড় বিষয় হচ্ছে যে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা তৈরি হচ্ছে না। এটা যদি তৈরি হয়ে যেত, আজকে এই দুই দলের নেত্রী আমাদের যে কথাগুলো বলছে এটা বলতে হতো না, এটা জনগণ থেকেই আসতো এবং জনগণ আপনাদেরকে ফোন করে করে বলতো না যে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে, বা ওই যে ডিজিটাল নিরাপত্তা আইনে এই যে সমস্যাগুলো হচ্ছে সেটাও হতো না। তো আমি মনে করি যে সিভিক স্পেসে এলিমেন্টারি ফেজে যারা আছে লিডারশিপে, এই লিডারশিপের জায়গাটাতে শুধুমাত্র যদি এটা ডেমোক্রেটিক ওয়েতে একটা লিডারশিপে দিয়ে না দিয়ে অ্যাকাউন্টেবিলিটি জায়গাগুলো তৈরি করা যায়, তাহলে মনে হয় আমার জন্য খুব ভালো হবে। জি, আমাদের জন্য ভালো হবে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, দেশ এগিয়ে যাবে এবং দলমত সব ধরনেরই থাকবে, সমালোচনাও থাকবে, সমালোচনা সহ্য করারও মানসিকতা থাকবে এবং সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক এবং উপদেশমূলকও হতে হবে। সেই প্রত্যাশা নিশ্চয়ই আমরা করতেই পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আজকের আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শেষ করছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অধিকার মানবাধিকারের সীমানা। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।